মার 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 অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথাটা শুনে দাদা এটা ডিম থেরাপি হলো। কেন ডিম কেন থেরাপি কে এটা? চোর তো তৃণমূলের চোর। কি নাম? সৌরভ হোসেন, পঞ্চায়েতের প্রধান। পঞ্চায়েত পুরো বিক্রি করে দিয়েছে। সবচেয়ে বড় প্রাক্তন পঞ্চায়েতের প্রধান, ওখানকার সবচেয়ে বড় চোর, গাছ মাফিয়া, গাছ পাছ কেটে হাওয়া করে দিয়েছে। তৃণমূল মানেই চোর, আগেও বলেছি, এখনো বলছি, পরেও বলছি। R&D 1-এর চোর। ওরা আরও শুনুন, ওর নামে তলাবাজি, শ্লীলতাহানি, ঘরদুয়ার ভাঙচুর 21-এও করেছে, এখনো আছে, এখনো অব্যাহত আছে। শ্লীলতাহানি সব লুটপাট সবই আছে। তলাবাজির সবচেয়ে বড় R&D 1-এর কে? সৌরভ হোসেন। বোঝা গেল? তৃণমূল মানেই চোর। ডিম থেরাপি ওদের যে মানে যার অনুপ্রেরণায় ওরা অনুপ্রেরিত হয়, সেই ডিজে বলেছিল, সেই ডিম থেরাপিই চলছে। হঠাৎ করে আপনারা এখানে শুনেই কি এসেছেন? হ্যাঁ, শুনে এসেছিলাম। চোর এসছে, চোরকে ডিম দিয়ে স্বাগত জানানোর জন্য এসেছিলাম। কতগুলো ডিম মারলেন? মারলাম খান 5-6 মারলাম, বেশি মারতে পারলাম না। এটা ডিমের দাম কি? খান 20 মারার, খান 5 মারলাম। ডিমের দাম কি বেড়ে যাচ্ছে জন্য? না, আমরা পচা ডিম মারছি তো, খাওয়ার ডিমের দাম কমছে। পচা ডিমের দাম বাড়ছে। ডিমের বদলে অন্য কিছু কি আর হবে না? না, অন্য কিছু হবে না। পচা লোক পচা ডিম মারছি তো, পচা ডিমের দামটা বাড়ছে, খাওয়ার ডিমের দাম কমছে। খাওয়ার ডিমের দাম কমছে। আপনার নামটা একটু বলুন। সঞ্জীব হেলা, আরামবাগ টাউন এসটি মোর্চা সভাপতি। মার 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 দর্শক চিনতে পারছেন এই যে ছবি, সেখানে যারা আছেন তাদের মধ্যে কাউকে চিনতে পারছেন? একটু বেশি, হয়তো আরও অনেককে চিনতে পারছেন, কিন্তু একটু বেশি কাউকে চিনতে পারছেন? মানে আমার মুখের সঙ্গে মিল পাচ্ছেন? আমি এই যে দেখতে পাচ্ছেন, দাড়ি গোঁফ বড় বড় হয়ে গেছিল, এটা আমার ছবি। আমি এই জন্যই এটা দেখাচ্ছি আজকে। পেছনে জেল থেকে যেদিন বের হয়েছিলাম 2020-তে, তখনকার ছবি। আমার এই রকম চেহারা হয়ে গেছিল। আমি যাদের কেসের জন্য জেলবন্দি হয়েছিলাম, যাকে আজকে দেখলেন ডিম থেরাপি খেতে, তাদের মধ্যে একজন সোহরাব হোসেন। আমার বাড়ি যেখানে, আরামবাগের R&D 1 নম্বর যে গ্রাম পঞ্চায়েত, সেই এলাকার প্রধান, উনি প্রধান ছিলেন সোহরাব হোসেন। উনি 5 বছর, ওনার ওয়াইফ 5 বছর, স্বামী স্ত্রী মিলে 10 বছর ওই একই পঞ্চায়েতের প্রধান ছিলেন। তো সেই সময়ে আমার বিরুদ্ধে যেসব মিথ্যা কেস সাজানো হতো, সাজানোর কারিগর হিসেবে পুলিশের সঙ্গে যোগ সাজস করে, মানে পুলিশের সঙ্গে একটা বিরাট যোগ ছিল।
এইসব করে আমার বিরুদ্ধে যে মিথ্যা কেস সাজানো হতো এবং যে কেসটাতে আমি এবং আমার ওয়াইফ জেলবন্দি ছিলাম এবং আমার এক রিপোর্টার সুরাজ আলী খান বলে, তো আমাদেরকে মানে ওই যে প্রথমে যে ধরাটা হয়েছিল সেই কেসটা সাজানোর ক্ষেত্রে যাকে দিয়ে কেসটা করানো হয়েছিল সেই লোককে জোগাড় করার দায়িত্বে এই সোহরাব হোসেন ছিলেন, এমনটাই জানতে পেরেছিলাম। যে কেসটাকে ধরে আমাদেরকে প্রথমে ধরা হলো, তারপর তো আরও অন্যান্য কেস ট্যাগ করা হলো এবং অন্যান্য যেসব কেস ট্যাগ করা হয়েছিল তার মধ্যে একটা কেস ছিল যে কেসটাতে এই সোহরাব হোসেন নিজে অভিযোগটা করেছিলেন। বুঝতে পারছেন, অন্যকে দিয়ে করানো এবং ডিরেক্টলি নিজে ব্যাপারটা সেটাতেও কিন্তু মানে যুক্ত ছিলেন এই সোহরাব হোসেন, পঞ্চায়েত প্রধান ছিলেন। উনি যে কেসটা দিয়েছিলেন সেটা কি কেস জানেন? আমার যেটা মনে পড়ছে, আমাদের রমজান মাসে ইফতার হয় না, ইফতার, তো ইফতারের সামগ্রী তো অনেক সময় বিতরণ করা হয়। তো ইফতারের সামগ্রী তখন করোনা পিরিয়ড ছিল, সেই সময়ে মানে সামগ্রী দিচ্ছি বা এরকম কিছু একটা ছিল। তো মানে আমি মানে এরা আমার ঠিক এক্সাক্ট বয়ানটা মনে নেই, মানে এরকম বলার চেষ্টা হয়েছিল যে আমি এইসবের মধ্যে সাম্প্রদায়িক উস্কানি কিছু একটা করার চেষ্টা করেছি। অদ্ভুত ব্যাপার, ইফতার মুসলিম একটা ইভেন্ট, মুসলিমদের একটা ব্যাপার। আমি শফিকুল ইসলাম, আমি নিজেও মুসলিম হয়ে মুসলিমদের একটা কর্মসূচিতে আমি কিছু করছি, সেটা হয়ে গেল ধর্মীয় উস্কানি। এটা হতে পারে কখনো? কিন্তু সবই হতো তখন, যেমনই অভিযোগ করা হোক, ধারা দিয়ে আটকে রাখার চেষ্টা হতো, এইসব হয়েছিল। তখন আরামবাগ থানার আইসি যিনি ছিলেন পার্থসারথী হালদার, আমি জানি না এখন কোথায় আছেন, তিনি এবং এই সব লোকজন মিলে আমাদের জীবনটাকে পুরো শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন। আর তার সঙ্গে আরও কিছু অফিসারের কথাও মনে পড়ে, যেমন সোমদেব পাত্র বলে একজন, জানি না উনি এখন কোথায় আছেন, অরূপ মণ্ডল বলে মেজবাবু ছিলেন, আমি জানি না এখন কোথায় আছেন, তৎকালীন এসডিপিও ছিলেন নির্মল দাস বলে সম্ভবত নাম, আমি জানি না এখন কোথায় আছেন, আর এসপি ছিলেন তথাগত বসু, আমি জানি না এখন তিনি কোথায় আছেন, আমি এত খোঁজ নিই না এখন। কিন্তু এইসব লোকেরা মিলে এবং পলিটিক্যাল লোক মিলে আমার জীবনটাকে শেষ করার চেষ্টা করেছিলেন। তো আমি আজকে এত কথা বলছি এই জন্যে, সেই ব্যক্তি ধরা পড়েছেন, তার নামে তো কী সব অভিযোগ শুনলেন, ধরা পড়েছেন। আর আমি এই ছবিটা দেখালাম এই কারণে, মানে মনে পড়ছে আর কি, ওই জেলে আমি ছিলাম প্রায় 2 মাস। আজকে যেটা খবর পাচ্ছি, আজকে ওনাকে, এই সোহরাব হোসেনকে আদালতে তোলা হয়েছিল, ওই জেলেই পাঠানো হয়েছে। পেছনে যে লাল বাড়িটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আরামবাগ জেল, যেখান থেকে বেরিয়ে আমি তখন মনে হচ্ছে মিডিয়াতে কিছু বলছিলাম সামনে আর কি, আমার এরকম চেহারা হয়ে গিয়েছিল। আমি একটা মনস্থির করে ফেলেছিলাম যে আমি যতদিন না বেল পাচ্ছি আমি চুল দাড়ি গোঁফ কিছু কাটবো না, মানে এটা আমার মনে একটা ছিল। মানে আমি জেলে থাকলেও আমি কিন্তু শক্ত থাকতাম। আমি আগেও বলেছি না, জেলে পাচারি করার জন্য একটা জায়গা আছে ওখানে, আরামবাগ জেলটা খুব ছোট্ট একটা জেল, পাচারি করার একটা জায়গা আছে। তো যখন হাঁটতাম 4টের পরে, একটা হাঁটার মানে 4টের পরে লকআপ খুলতো, চা দিত, খুব মনে পড়ছে, চা 2টো ওই মেরি বিস্কুট দিত থিন, খেয়ে কেউ ক্যারাম খেলতেন, কেউ হাঁটাচলা করতেন। তো আমি খুব হাঁটতাম যে না, দাঁতে দাঁত চেপে হাত এরম করে মুঠিবদ্ধ হাঁটতাম। একবার ছাড়া পাই তারপর দেখব কি করি। আমি না কখনো এরকম ভেঙে পড়িনি কখনো জেলে, যে জেলবন্দি হয়ে গেল, কেন এরকম করলাম সেই করলাম, দূর আর বেরিয়ে কিছু করবো না, এটা আমার মনে কখনো আসেনি। আমার ওয়াইফও জেলে, কিন্তু আমি আরামবাগ জেলে, আমার ওয়াইফ বর্ধমান জেলে। আমার বাচ্চারা তখন কোথায় আছে, মানে ওদের দাদির কাছে আছে, খবরটা পেয়েছি, কি অবস্থায় আছে, সে কঠিন জিনিস, আমি তো বলেছি অনেকবার ছেড়ে দিন। কিন্তু মনে একটা ছিল, আমি মানে মাথা করে ফেলবো জেলবন্দি বলে। দেখতে পাচ্ছি একটার পর একটা কেস ট্যাগ করছে, একবার জেলে যাচ্ছি আবার কাস্টডিতে নিয়ে নিচ্ছে পুলিশ অন্য একটা কেসে, আবার থানাতে 2 দিন 3 দিন কাস্টডি, আবার জেলে পাঠানো হচ্ছে, জেল কাস্টডি, আবার জেল কাস্টডি কিছুদিন থাকছি, আবার বলছে আমাকে ডাকা হচ্ছে, ফের নতুন কেসে ট্যাগ করে, ফের 2 দিন পুলিশ কাস্টডি, এই করেছে আমাকে। আমি 2 মাস ছিলাম ওখানে, দফায় কত 10 দিন মানে 4-5 দফায় পুলিশ কাস্টডি নিয়েছিল।
পুলিশ কাস্টডিতে রাখতো, সেখানে মাতাল ঢোকাতো কিছু কিছু, আর অত্যাচার করার জন্য আবার জেলে দিত, এই করে করে। কিন্তু আমার মনোবল কিন্তু ভাঙেনি। কষ্ট হতো আমার ওয়াইফের জন্য, কষ্টটা বেশি হতো, কারণ ওর কোনো খোঁজ পাচ্ছি না, আছে বর্ধমান জেলে, আর ওই বা কী এখন ভাবছে, কারণ ওর সঙ্গে কারো যোগাযোগ ছিল না। আমি তো আরামবাগ জেলে ছিলাম, তাও টুকটাক আমাদের মামলার গতি প্রকৃতি কী হচ্ছে জানতে পারছিলাম। আইনজীবীরা মাঝে মধ্যে আসতেন দেখা করতে, বলতাম দেখা করতে। এই অরূপদা, যাকে দেখতে পাচ্ছেন ওই যে মুখে মাস্ক, খুব সাহায্য করেছেন আমাদের। অরূপ হাজরা বলে আরামবাগের উকিল, এবং কলকাতা হাইকোর্টের উকিল সব্যসাচীদা, পিন্টু কাঁড়ার, সবাই মিলে করেছেন। কঠিন দিন ছিল মানে সেই সব দিন আর কি। তো আজকে মনে পড়ছে যে জেলে আমি গেছিলাম, যাদের জন্য গেছিলাম, তাদের মধ্যেই আজকে একজনকে দেখলাম ওই জেলে যেতে। দেখলাম বলতে খবর পেলাম ওই জেলে ঢুকতে। এবং জেলে যাওয়া তো হয়েছে, তার আগে ডিম থেরাপির যে ব্যাপারটা, সেটাও মানে হলো। ডিম থেরাপির যে ব্যাপার, সেটাও দেখতে পেলাম। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। অনেকে যেটা বলেন যে ধর্মের কল বাতাসে নড়ে ইত্যাদি, তো এই হচ্ছে ব্যাপার। আমি একটা অদ্ভুত ব্যাপার, মানে যারা আমার সঙ্গে লেগেছেন, মানে আমার জীবনকে শেষ করার জন্যে, আমি তাদেরকে দেখতে পাচ্ছি চোখের সামনে, তাদের কি হাল হচ্ছে। আসলে উপরওয়ালা বলে একটা আছে, তো আমরা তো কোথাও বিশ্বাস করি কোনো মানুষের ক্ষতি করতে নেই। কোনো মানুষের ক্ষতি করা মানে নিজের বিপদকে ডেকে আনা। এখন হয়তো যারা আছেন ভাবছেন আমি মনে হচ্ছে বেঁচে গেলাম, বাঁচবেন না, উপরওয়ালা আছেন তো, কোনো না কোনো দিন দেখবেন ব্যবস্থা হয়ে গেছে। এটাই জগতের নিয়ম। নেক পথে থাকুন, সঠিক পথে থাকুন, কোনো মানুষের জীবনকে নষ্ট করবেন না। আর পুলিশদের উদ্দেশ্য আমার বলার, পুলিশরা মনে করেন আমাদের হাতে ক্ষমতা মানে আমরা যা খুশি করতে পারি। আইনে একটা কঠিন ধারা দিয়ে দিলাম, ও মর্গে যাক জেলে। আমি অনেকবার বলেছি যে পুলিশদের 1 মাস করে জেলবন্দি থাকা উচিত, তাহলে বুঝতেন জেলে যাওয়ার কতটা জ্বালা, কি কঠিন, কি কষ্টের জায়গা। তাহলে মানুষকে ভুলভাল কেস দিয়ে ঢোকাবেন না। অন্যায় করলে নিশ্চয়ই কেস দেবেন, ভুলভাল কেস কেন? তো দেখা যাক, ব্যবস্থা তো সব একটার পর একটা দেখতে পাচ্ছি। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। এইসব ঘটনাগুলো দেখলে, শুনলে নিজের কথাগুলো মনে পড়ে যায়, নিজের ছবিগুলো মনে পড়ে যায়, নিজের পুরনো দিনের কথা মনে পড়ে যায়। আবার কোথাও একটা স্বস্তি লাগে যে আমার জীবনকে শেষ করার চেষ্টা হয়েছিল, জেলবন্দি করা হয়েছিল, যারা করেছিলেন তাদেরকে একে একে ওই জেলেই পুড়তে দেখতে পাচ্ছি। দর্শক, বলবেন যদি কিছু বলার থাকে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।